আচ্ছা দেখো, এই ফ্লাইওভারটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, তার মানে এটা উপরে যেহেতু গেছে তার মানে তৃতীয় সেশনের পরে আমরা চলো চতুর্থ সেশনে আমাদের কি বলছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করি। ওকে, প্রথমে আমাকে বলছে এই সেশনের শুরুতে তোমাদের তৈরি পৃথিবীর মডেলে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মিলিয়ে নিয়ে গ্লোব বা মানচিত্রের সাহায্যে মহাদেশগুলো এঁকে নাও। তার মানে আমাকে আবার একটা মডেল তৈরি করতে বলছে। এবার একটা বিষয় ভেবে দেখো, বাংলাদেশে যখন ভর দুপুর, পৃথিবীর উল্টো দিকে তো তখন মধ্যরাত, তাহলে কোন দিকে কখন দিন শুরু হবে, কটা বাজবে, সেটা কিভাবে ঠিক হবে? আবার এক এক জায়গায় যেহেতু এক এক সময় দিন শুরু হচ্ছে, তাহলে কোন এলাকায় কোন তারিখ তা কিভাবে ঠিক করা যাবে? এই সমস্যার সমাধানের জন্য সকল দেশ একটা নির্দিষ্ট নিয়মে এই দিন তারিখ নির্ধারণের জন্য একমত হয়েছে। তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে আন্তর্জাতিক তারিখ রেখা এবং সময় ও আন্তর্জাতিক তারিখ নির্ণয়ের উপায় অংশটুকু পড়ে নাও, নিজেরা আলোচনা করে দেখো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বাকিদের সাহায্য নাও, ঘড়িতে কটা বাজে একবার দেখে নাও। এবার আগের সেশনে আলোচিত দেশগুলোর অবস্থান আরেকবার দেখে নিয়ে হিসাব করে বের করো এখন এই দেশগুলোর কোথায় কটা বাজে। আচ্ছা, এখন চলো আমরা দেখি। আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, বোঝার ব্যাপারটা হলো আমাদের দ্রাঘিমাংশের ব্যাপারটা আমরা আবার চিন্তা করি, যেহেতু আমরা আগের সেশনে বলছি যে সব সময় ব্যাপারটা দ্রাঘিমাংশের উপর ডিপেন্ড করে। এখন দেখো, দ্রাঘিমাংশকে যদি আমি নিরক্ষরেখাটাকে যদি আমি এখানে দেখি, আর এগুলো তো একটা দ্রাঘিমাংশ, ঠিক আছে? এখন যদি আমি একটা কাজ করি, এই দ্রাঘিমাংশটা বের করি, তাহলে আমি এখানে 360 ডিগ্রি পাবো। এবং আমি জানি যদি এই পয়েন্টটা একটা পৃথিবীর যে কোনো একটা পয়েন্ট হয়, এই পয়েন্টটা একদিনে পুরোটা ঘুরে আবার এই জায়গাতেই আসবে। মানে এখানে যদি সূর্য হয়, তাহলে এখানে যদি সূর্য হয়, তাহলে একদিন পর এটা আস্তে আস্তে এইদিকে যাবে, যে ঘুরে 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 আবার এই জায়গাতেই আসবে। এটাই আমি বুঝাইতে চাইছি। তার মানে একদিনে তা সে ঘুরতেছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আচ্ছা, একদিনে সে ঘুরতেছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আচ্ছা, একদিনে ভাই কত মিনিট? একদিনে ভাই কত মিনিট? একদিনে হলো 60 × 24 মিনিট। ভাই 60 × 24 মিনিট কেন ভাই? কারণ 24 ঘন্টা আর প্রতি ঘন্টায় 60 মিনিট করলে কত হয় ভাই? করলে কত হয় ভাই? 1440 মিনিট হয়। 1440 মিনিট, 1440 মিনিট। এখন দেখো, তোমাকে আমি বুঝাই ব্যাপারটা। এখন আমার এই দ্রাঘিমাংশের আরেকটা পাওয়ারফুল ব্যাপার হলো, আমি যদি কোনো একটা জায়গার সময় জানি, তাহলে আমি মোটামুটি যদি অন্যান্য যে কোনো একটা জায়গার আমাকে দ্রাঘিমাংশ বলে দেওয়া হয়, তাহলে আমি মোটামুটি বলে দিতে পারবো যে ওইখানে এখন কয়টা বাজে। কিভাবে বলতে পারবো তুমি দেখো, এখন আমার যদি 1440 মিনিট লাগে 360 ডিগ্রি ঘুরতে, 360 ডিগ্রি ঘুরতে আমার লাগতেছে কতটুকু ভাই? 1440 মিনিট। 1440 মিনিট। তাইলে আমার 1 ডিগ্রি ঘুরতে কতটুকু লাগতেছে সময় ভাই? 1 ডিগ্রি ঘুরতে সময় লাগতেছে 1440 ভাগ 360। খুবই সহজ, 1440 ভাগ 360। এটা যদি ভাগ দেই তাহলে কত আসবে ভাই? কত আসবে ভাই? 4 মিনিট আসার কথা। তাও আমরা একটু দেখি। হ্যাঁ, 4 মিনিট আসবে। 4 মিনিট। তাহলে আমার 1 ডিগ্রি ঘুরতে কতটুকু সময় লাগতেছে ভাই? 4 মিনিট সময় লাগতেছে। কিভাবে করলাম ভাই? এটা ভাগ সহজ, এটা করে দেখো। আচ্ছা, তাহলে 4 মিনিট যদি আসে, তার মানে আমি একটা জিনিস বুঝতেছি যে আমার এইখানে যেই টাইম, এইখানে যদি 12টা বাজে, এইখানে যদি দুপুর 12টা বাজে, তাহলে আমি একটা জিনিস খালি জানবো যে আমি যদি পূর্বর দিকে যাই আর পশ্চিমের দিকে যাই, তাহলে কোথায় গিয়ে হবে? পূর্বর দিকে গেলে আমার ভাই টাইম বাড়বে, পূর্বর দিকে গেলে আমার ভাই টাইম বাড়বে, আর পশ্চিমের দিকে গেলে ভাই আমার টাইম কমবে। পশ্চিমের দিকে ভাই আমার টাইম গেলে কমবে। আচ্ছা, এখন পূর্বর দিকে যদি যাই, তাহলে 1 ডিগ্রি গেলে আমি কত মিনিট বেশি পাবো? 4 মিনিট বেশি পাবো, কারণ প্রত্যেকে 1 ডিগ্রির জন্য বাড়ে 4 মিনিট। তাইলে এই জায়গায় ভাই 1 ডিগ্রি পর টাইম হবে 12টা 4। এই জায়গায় ভাই 1 মিনিট পর হবে 12টা 4। এইদিকে ভাই 1 মিনিট গেলে কত হবে? হবে হলো 4 মিনিট কম, তাহলে 11টা 56 ভাই, 11টা 56। বুঝছি ভাই, ব্যাপারটা খুবই সহজ। প্রত্যেক 1 ডিগ্রির জন্য আমার 4 মিনিট টাইমের পার্থক্য হচ্ছে। তাহলে এইখান থেকে আরও 1 মিনিট পর কত হবে ভাই? কত হবে? 12টা 8 হবে ভাই। কেন হবে? কারণ 1 ডিগ্রির জন্য পার্থক্য হলো 4 মিনিট।
এইখান থেকে ভাই আরও এইদিকে 1 ডিগ্রি গেলে কত হবে? 11টা 52 হবে। কেন ভাই? কারণ 1 ডিগ্রির জন্য পার্থক্য 4 মিনিট। খুবই সহজ। এতটুকু বুঝছি কিনা বলো? আমরা যদি ক্লিয়ার থাকি তাহলে খুব সহজে আমরা যেগুলো দেশগুলো ভাবছিলাম ওইগুলার দ্রাঘিমাংশগুলো নিয়ে ওগুলা বের করে ফেলতে পারবো। ওকে, এতটুকু বুঝলে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও যে দ্রাঘিমাংশ থেকে যে সময় বের করার যে মেইন কনসেপ্টটা এটা কি তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, চলো আমরা এখন দেখি যে কোন কোন দেশের কথা ছিল। আগে এখন আমরা বাংলাদেশে কয়টা বাজে এটা আগে দেখবো। হ্যাঁ, বাংলাদেশের কয়টা বাজে এটা দেখার আগে আমরা মনে হয় বাংলাদেশের দ্রাঘিমাংশটা বের করছিলাম না, আমরা আগে বাংলাদেশের দ্রাঘিমাংশটা বের করব। তাহলে চলো আমরা ম্যাপে গিয়ে আগে বাংলাদেশের দ্রাঘিমাংশটা বের করি। আমি যেহেতু সময় নিয়ে ক্যালকুলেশন করতেছি তাই অক্ষাংশ না জানলেও হবে, দ্রাঘিমাংশ জানলেই চলবে। তাহলে চলো আমরা গুগলে যাই, গুগল আর্থে যাই, গিয়ে বাংলাদেশ লিখে সার্চ দিই, দেখি বাংলাদেশ লিখে সার্চ দিলে কি আসতেছে। আচ্ছা, বিডি দিলে আসতেছে না, ও আচ্ছা আসছে আসছে। এখন দেখো আমি যদি এটাকে একটু জুম আউট করি, আরও একটু জুম আউট করি, এখন দেখো বাংলাদেশের মেইন কাহিনী হলো আমরা একটু আগে যেটা শিখছি, বাংলাদেশ কিন্তু 22.5 ডিগ্রি এই অক্ষরেখাটার উপর দিয়ে গেছে। কিন্তু দেখো এখানে ধরছে ঢাকাকে, হ্যাঁ এখানে ধরছে ঢাকাকে। এখন দেখো বাংলাদেশে তাইলে একটা অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নিতে পারি যে 22.5 ডিগ্রি এটা হলো গিয়া দ্রাঘিমাংশ না, এটা হলো অক্ষাংশ। আর দ্রাঘিমাংশ যেহেতু আমাদের বের করতে বসে, তাহলে দেখো 89 থেকে শুরু করে 92 পর্যন্ত গেছে, তাই আমি ধরে নিব যে 90.5 ডিগ্রি পর্যন্ত, 90.5 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম বাংলাদেশের দ্রাঘিমাংশ হলো 90.5 ডিগ্রি ইস্ট, 90.5 ডিগ্রি ইস্ট। আচ্ছা, এইখানে আগের যেগুলো আছে সেগুলোর মধ্যে কম্বোডিয়ার হলো গিয়া 105 ডিগ্রি ইস্ট, 105 ডিগ্রি ইস্ট। তারপরে পরের দেশ যেটা ছিল উরুগুয়ে ছিল 55.8 ডিগ্রি ওয়েস্ট। তারপরে ডেনমার্কের ছিল 9.5 ডিগ্রি ইস্ট, 9.5 ডিগ্রি ইস্ট। তারপরে মাদাগাস্কারের ছিল 46.9 ডিগ্রি ইস্ট, 46.9 ডিগ্রি ইস্ট, 46.9 ডিগ্রি ইস্ট। এবং জাপানে ছিল 138.2 ডিগ্রি ইস্ট, 138.2 ডিগ্রি ইস্ট। আর লাস্ট বাট নট লিস্ট সেনেগালের কত ছিল? সেনেগালের ছিল 14.5 ডিগ্রি ওয়েস্ট, 14.5 ডিগ্রি ওয়েস্ট। এখন দেখো ভাই, আমি যদি বাংলাদেশের টাইমটা এখন বলে দিতে পারি তাহলে আমি যে কোনো জায়গার টাইম বলে দিতে পারবো, বুঝছো? আমাদের আর কিছু দেখা লাগবে না। এখন বাংলাদেশের সময় এখন বাজে 10টা 37। তো বাংলাদেশে ধরো যদি 10টা 37 হয়, এখন আমরা জাস্ট দেখব যে অন্যান্য জায়গায় কয়টা কি বাজে। এখন দেখো বাংলাদেশ হলো 90 ডিগ্রি ইস্টে, এইটা হলো আমাদের প্যারামিটার। এইখানে থেকে 0 ডিগ্রি শুরু হয়েছে, এদিকে গেছে ইস্টে এইদিকে বাড়ছে, ওয়েস্টে এইদিকে বাড়ছে, দুইটা দুই দিকে বাড়ছে, ঠিক আছে। কিন্তু আমার সময় বাড়বে কোন দিকে? সময় বাড়বে এইদিকে অনলি, কারণ এইদিকে আমার সময় কমতেছে। আচ্ছা, এখন দেখো 90 ডিগ্রি ইস্ট যদি এইখানে হয়, 105 ডিগ্রি ইস্ট এই পাশে, তার মানে এদিকে থেকে এইদিকে যাচ্ছে, তাহলে আমার সময় বাড়বে। এখন কত ডিগ্রি বাড়বে? আমি জানি যে প্রত্যেক 1 ডিগ্রির জন্য সময় বাড়ে কতটুকু? 4 মিনিট। তাহলে এইখানে কত ডিগ্রি ডিফারেন্স? চলো আমরা বিয়োগ দেই। 105 ডিগ্রি, 105 ডিগ্রি, 105 ডিগ্রি মাইনাস হলো 90.5 ডিগ্রি। এখন এই দশমিকের একটা কাহিনী আছে ভাই। কেন কাহিনী আছে আমি তোমাকে বলি। আমরা যে ডিগ্রি কোণ পড়ি সেই ডিগ্রি কোণে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো ডিগ্রি আসলে 1 ডিগ্রিতে 100টা ভাগ করা হয়নি, 1 ডিগ্রিকে আমরা ভাগ করছি 60টা, অ্যান্ড এই প্রত্যেকটা ভাগকে বলে 1 মিনিট। তাইলে 90.5 ডিগ্রি এইটার মানে আসলে হলো 90 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট, ঠিক আছে। 90 ডিগ্রি 30 মিনিট। 90.5 ডিগ্রি মানে কি ভাই? 90.5 ডিগ্রি মানে হলো 90 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকা যাবে না। 90.5 ডিগ্রি মানে ভাই কি? 90 ডিগ্রি 30 মিনিট। এইটা যাতে আর কখনো ভুল না হয় ভাই। আচ্ছা, এখন 90 ডিগ্রি 30 মিনিট, তাহলে আমি তো জানি যে 1 ডিগ্রির জন্য সময় লাগে হলো 4 মিনিট, 4 মিনিট, বা 4 মিনিটের মানে হলো 240 সেকেন্ড। বা আমি এটাও লিখতে পারি যে 60 ডিগ্রির জন্য 60 মিনিটের জন্য সময় লাগে 240 সেকেন্ড, 240
সেকেন্ড, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 4 মিনিটে 240 সেকেন্ড। তাইলে 1 মিনিটের জন্য কতটুকু সময় লাগবে ভাই? 1 মিনিটের জন্য সময় লাগবে 4 সেকেন্ড। 4 সেকেন্ড, 1 মিনিটের জন্য সময় লাগতেছে কতটুকু ভাই? 4 সেকেন্ড। এটা নিয়ে আর কোনো কনফিউশন চাই না ভাই, এটা নিয়ে আর কোনো কনফিউশন চাই না। তাহলে এখন দেখো, এখন ডিগ্রির পার্থক্য কত হলো? এটা হলো 105 ডিগ্রি 0 মিনিট, আর এটা হলো 90 ডিগ্রি 5 মিনিট, 90 ডিগ্রি 30 মিনিট। তাহলে এখন বিয়োগ দাও, বিয়োগ দিলে তুমি যেটা পাবা সেটা আমি তোমাকে ডাইরেক্ট বলে দিতেছি, সেটা হলো পাবা হলো 14 ডিগ্রি 30 মিনিট পাবা ভাই, 14 ডিগ্রি 30 মিনিট পাবা। এখন এটা যদি বিয়োগ দাও আর 14 ডিগ্রি 30 মিনিট পাও, এরপরে কি করব? 14 মিনিটের জন্য আমি জানি যে প্রত্যেক 14 ডিগ্রির জন্য আমি জানি প্রত্যেকটা 4 ডিগ্রি করে বাড়বে, তাহলে 4 14 56 মিনিট হবে এই জায়গায়, 56 মিনিট। আর এই যে 30 মিনিটের জন্য এটার প্রত্যেক জন্য 4 সেকেন্ড হবে, তাহলে 4 × 30 কত হবে? 120 সেকেন্ড, 120 সেকেন্ড হবে। এখন ভাই 120 সেকেন্ডে তো আমি মিনিটে কনভার্ট করব, কারণ 60 সেকেন্ডের বেশি থাকলে মিনিটে কনভার্ট করতে হয়। এটা খুবই বাচ্চাকালের অঙ্ক ভাই, এটা আমি পারি। তাহলে এইটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি ভাই, কতটুকু হয়? 2 মিনিট হয় ভাই। তাহলে এটাকে অ্যান্সার হবে 58 মিনিট। তার মানে বাংলাদেশের সাথে 58 মিনিট যোগ করলেই আমি এখন পাই যাব কম্বোডিয়ার টাইম। তাহলে কম্বোডিয়ার টাইম কত হবে ভাই? বাংলাদেশের টাইমের সাথে 58 মিনিট যোগ করলে হচ্ছে ভাই 11টা 35। তাহলে ভাই কম্বোডিয়ার টাইম হবে 11টা 35। ভাই এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলো ভাই? এতটুকু যদি সবাই ক্লিয়ার হয় তাহলে আমরা আগাবো। আমরা কি ডিগ্রি মিনিটের হিসাবটা বুঝছি ভাই? সবাই আমাকে কমেন্ট করে জানাই যে ডিগ্রি মিনিটের হিসাব নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে নাকি? কোনো কনফিউশন কিন্তু থাকা যাবে না। কি হলো? আচ্ছা, আমরা মুছে দেই। ডিগ্রি মিনিটের ম্যাথ নিয়ে আর কোনো কনফিউশন থাকা যাবে না। আমরা সবগুলো ম্যাথই দেখব, সমস্যা নাই, আমরা সবগুলো ম্যাথই দেখব। আচ্ছা, এটা তাইলে আসলো কত? আমাদের কম্বোডিয়াতে টাইম আসছে 11টা 35। ঠিক আছে, 11টা 35। আচ্ছা, এবার দেখো উরুগুয়ে আবার 55.8 ডিগ্রি ওয়েস্টে। উরুগুয়ে কোথায়? 55.8 ডিগ্রি ওয়েস্টে। এখন দেখো 55.8 ডিগ্রি ওয়েস্টে আসলে কোথায়? তাহলে 55.8 ডিগ্রি ওয়েস্টে যাইতে হলে এই 90 ডিগ্রি থেকে তোমাকে প্রথমে এই দিকে যাইতে হবে 90 ডিগ্রি। তাহলে প্রথমে 90 ডিগ্রি গেলাম, 90 ডিগ্রি ওয়েস্টের দিকে গেলাম, এবার আসলাম 0 ডিগ্রিতে। এরপরে আবার কি করতে হবে? তোমার আবার 55.8 ডিগ্রি ওয়েস্টে যাইতে হবে। তাহলে তোমার কি করতে হবে আসলে ভাই? যোগ করতে হবে 90 ডিগ্রি সাথে 55.8 ডিগ্রি। 55.8 ডিগ্রি এটাকে আমরা কনভার্ট করব। কিসে কনভার্ট করব? মিনিটে কনভার্ট করব। তাহলে 55.8 ডিগ্রিকে মিনিটে কনভার্ট করলে কি হবে ভাই? কি হবে ভাই? আমরা দেখি 0.8, এটা মানে কি ভাই? 8/10, তাই না? খুবই সহজ ভাই, 8/10। তাহলে এখন 8/10-এর সাথে আমি যদি 60 গুণ দিয়ে দেই, কারণ 1 ডিগ্রিতে 60 মিনিট, তাহলে তত মিনিট হয়ে যাবে। তাহলে এখন দেখো এটা কত হয়? এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 6 8 48, তাহলে 48 মিনিট। 48 মিনিট। তাহলে 55.8 ডিগ্রি মানে কতটুকু ভাই? এটা হলো 55 ডিগ্রি 48 মিনিট। 55 ডিগ্রি 48 মিনিট। 55 ডিগ্রি 48 মিনিট। ওকে, এখন এই দুইটা যদি আমি যোগ করি, আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রে আছে 90 ডিগ্রি 30 মিনিট, সরি ভাই, 90 ডিগ্রি 30 মিনিট, হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে আছে। এখন এই দুটো যদি আমি যোগ করি তাইলেই আমি আসলে পাবো যে আমার কতটুকু ট্রাভেল করতে হইতেছে। এখন দেখো আমার ট্রাভেল হইতেছে কোন দিকে? উল্টা দিকে না, যেদিকে টাইম বাড়ে তার উল্টা দিকে। তার মানে আমার আসলে টাইম কি হবে ভাই? কমবে। টাইম আমার কি হবে ভাই? কমবে। টাইম যদি কমে, কতটুকু কমে চলো আমরা দেখি। আমরা যদি যোগ করি এইটা ভাই, আগে আমরা মিনিটের যোগ করব। কেন মিনিটের যোগ করব ভাই? আমাদের যদি 60-এর বেশি আসে তাহলে আমাদের ওটা যোগ করে দিতে হবে। তাহলে আগে আমরা মিনিটের যোগ করি, মিনিটটুকু আলাদা যোগ করব, ডিগ্রিটুকু আলাদা যোগ করব। মিনিট আলাদা যোগ করলে কত হয়? 6 8 8 আর 0 যোগ করলে 8, আর 4 আর 3 যোগ করলে 7, 78 মিনিট তো সম্ভব না ভাই। কেন সম্ভব না? কারণ 60-এর বেশি হলে ভাই আমরা কি করব? 60-এর বেশি হলে ভাই আমরা 60 বিয়োগ দিয়ে দিব, এখানে 1 যোগ করে দিব। তাহলে 60 এখান থেকে বিয়োগ দিলে, এখান থেকে 60 বিয়োগ দিলে থাকে ভাই 18 মিনিট, আর এইখানে হবে ভাই একটা যোগ। তাহলে যোগ 1, হ্যাঁ যোগ 1 যদি হয় তাহলে এখানে 5 আর 1 6, তাহলে এখানে 6 ডিগ্রি আর 9 5 14,
9 5 14, তাহলে এখানে হচ্ছে আমার ভাই 146 ডিগ্রি 18 মিনিট। এখন আমি কি করব ভাই, সবগুলোর সাথে 4 যোগ করে 4 গুণ করে দিব, তাহলে আমি বের হয়ে যাবে। তাহলে 18 সাথে আমি 4 গুণ দিলে কত মিনিট পাচ্ছি ভাই, কত সেকেন্ড পাচ্ছি? 18 সাথে 4 গুণ দিলে 4 18 কত, 3 18 74, 4 18 72, তাহলে 3 18 54, 4 18 72, তাহলে 72 সেকেন্ড। 72 সেকেন্ডও তো ভাই আমি লিখতে পারবো না, কারণ কি 60-এর চেয়ে বড়। তাহলে আমি এখান থেকে 60 মাইনাস দিলে থাকবে হলো 12 সেকেন্ড। এখানে কি করব, 60 মাইনাস দিচ্ছি যেহেতু, তাহলে মিনিটে 60 যোগ করে দিতে হবে। এখন দেখো 146 আছে, 146 সাথে আমি যদি 4 যোগ দেই 4 গুণ দেই, পরে আমার 1 যোগ দিতে হবে। তাহলে 146 গুণন 4 আগে করে নেই, তাহলে 4 6 24, 4 হাতে আমার 2, 4 4 16 আর 2 18, 8 হাতে আমার 1, 4 1 4 আর 1 5, তাহলে 584 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, তাহলে 585 ডিগ্রি বলতেছি ভাই ভুলে, এটা হলো মিনিট। 585 মিনিট, 585 মিনিট। এটুকু কি ক্লিয়ার নাকি ভাই, আমাকে সবাই বলো। 585 মিনিট, 585 মিনিট, ঠিক আছে। এখন দেখো 585 মিনিট যদি হয়, যদি আমার 585 মিনিট চলেই আসে, তাহলে আমি এটা কিভাবে করব ক্যালকুলেট। 585 মিনিট তো ভাই 60 মিনিট হচ্ছে বড়, তাহলে 585 মিনিট আসলে তো আমার আসলে ঘন্টা আসতেছে। তো এটাকে আমরা সহজ হিসাব 60 দিয়ে ভাগ দিব, যেটা আমরা এর আগেও করছি সেকেন্ডের ক্ষেত্রে। চলো আমরা 60 দিয়ে ভাগ দেই 585-কে। 585-কে যদি আমি 60 দিয়ে ভাগ দেই, আমি সহজে করে ফেলি, সময় কম লাগবে। 585 বাই 60, আচ্ছা এটা আসতেছে 9 আসবে ঘন্টা, 9 ঘন্টা এবং 45 মিনিট। তাও আমি দেখি 9 ইন্টু 60, 540 প্লাস 9 ঘন্টা 45 মিনিট, 45 মিনিট মিনিট, তারপরে কত সেকেন্ড, 12 সেকেন্ড, 12 সেকেন্ড, 12 সেকেন্ড। এটুকু কি ক্লিয়ার ভাই? তাহলে আসতেছে কত, 9 ঘন্টা কম, এত কম, 9 ঘন্টা 45 মিনিট 12 সেকেন্ড কম। তাহলে 9 ঘন্টা 45 মিনিট 12 সেকেন্ড কম হইলে কত হবে? এখন বাজে কত ভাই, 10টা। এর থেকে 9 ঘন্টা কমাইলে কত হয় ভাই, এর থেকে 9 ঘন্টা কমাইলে হয় ভাই একটা 37 হয় 9 ঘন্টা কমাইলে, আরও 45 মিনিট কমাইতে হবে ভাই। তার মানে আমার হবে টাইম হলো 12টা, 12টা কত ভাই, 12টা হবে 52, 12টা 52, কিন্তু আরও 12 সেকেন্ড কমাইতে হবে ভাই। তাহলে 12টা 51.48 সেকেন্ড, 12টা বাজে 51 মিনিট 48 সেকেন্ড। এটা হলো টাইম হবে আমার উরুগুয়েতে ভাই। বুঝছি নাকি ভাই? সব কিছু যদি বুঝি তাহলে আবার আমরা বাকিগুলো করে ফেলে, বাকিগুলো সহজ। 9.5, তার মানে 9 মিনিট 30 সেকেন্ড। এখন দেখো আমরা আবার করি ম্যাথটা। আমরা আছি বাংলাদেশে, বাংলাদেশে এই জায়গায় হলো বাংলাদেশ, সরি ভাই, এখানে হলো বাংলাদেশ, আর 9 ডিগ্রি হলো এইখানে, এখানে 90 ডিগ্রি, আর এখানে হলো 9 ডিগ্রি। তাহলে আমরা এখন 9 ডিগ্রি বের করি, চলো 9.5, 9.5 মানে কি জানি, আমি জানি ভাই 9 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা এখন দেখো তো, বাংলাদেশ থেকে 9 ডিগ্রিতে যাইতে হলে কোন দিকে যেতে হয়, উল্টা দিকে। তার মানে এইদিকে গেলে সময় আসলে কি হবে ভাই, কমবে, কমবে। তাহলে আমি এখান থেকে মাইনাস দিব, তাহলে কি করতে হবে, কতটুকু যাইতে হবে, 90 ডিগ্রি থেকে 9 ডিগ্রিতে যাইতে কতটুকু যাইতে হতে পারে। তাহলে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কত মিনিট, 30 মিনিট থেকে 9 ডিগ্রি 30 মিনিটে গেলে ভাই আগে আমি মিনিট মাইনাস দিব, মিনিট মাইনাস দিলে ভাই থাকে 0 মিনিট। আমার ম্যাথ সহজ হয়ে গেছে। আর এইখানে আছে 81 ডিগ্রি, এখানে 81 ডিগ্রি থাকে। তাহলে 81 ডিগ্রিকে আমি যদি 4 দিয়ে গুণ দিয়ে দেই, 4 দিয়ে গুণ দিয়ে দিলে যত মিনিট আসবে তত মিনিট। তাহলে 81 ডিগ্রিকে যদি গুণ দেই কত আসে ভাই, দেখো 4 1 4 আর 4 8 32, 4 4 1 32, 324 মিনিট আসতেছে ভাই, 324 মিনিট আসতেছে। 24 মিনিট সময়, 324 মিনিট সময় রে আমাকে নিতে হবে কিসে ভাই, 60 দিয়ে ভাগ দিতে হবে। 324কে আমি যদি 60 দিয়ে ভাগ দিই, 324 ভাগ 60, এটা আসে 5 ঘন্টা, 5 ঘন্টা, ঘন্টা আসবে 5, আর মিনিট আসবে 24 মিনিট ভাই। মিনিট আসবে কতটুকু, 24 মিনিট।
তাহলে 5 ঘন্টা 24 মিনিট কি ভাই পিছনে যাইতে হবে না সামনে যাইতে হবে ভাই? অ্যান্সারটা হলো পিছনে যাইতে হবে। কারণ কি? কারণ 90 ডিগ্রি 9 ডিগ্রির চেয়ে বামে অবস্থিত। যদি আমাদের বামে যাইতে হয় তাহলে আমাদের সময় কমবে। তাহলে সহজ হিসাব, তাহলে ভাই কি হবে? 5 ঘন্টা 24 মিনিট কমবে। তাহলে 5 ঘন্টা 24 মিনিট কমলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা আমরা লিখি। 5 ঘন্টা 24 মিনিট কমলে আমাদের টাইম আসে হলো, এখন আসে 10টা। 10টা থেকে 5 ঘন্টা কমাইলে কত আসবে? 10টা থেকে 5 ঘন্টা কমাইলে আসবে 5টা। 37 থেকে 24 মিনিট কমাইলে আসবে 13। তার মানে এখানে বাজবে হলো 5টা 13। 5টা 13 বুঝছি ভাই? আচ্ছা, এগুলা কিন্তু সবই এখানে যদি পিএম হয়, এইটাও পিএম, এটাও পিএম, এটাও পিএম, এটাও পিএম। কেন পিএমই আসে আমি বলি। যদি 12 ঘন্টার চেয়ে বেশি আসে সময়টা ভাই, তাহলে এএম হয়ে যাবে। আর যদি 12 ঘন্টার চেয়ে কম আসে ভাই, তাহলে পিএম হয়ে যাবে। এর জন্য সবচেয়ে ভালো ভাই ইন্টারন্যাশনাল টাইম ব্যবহার করা। ইন্টারন্যাশনাল টাইম ব্যবহার করলে ভাই 24 হিসাব হয়, তখন আর কোনো ঝামেলা হয় না। আমরা ইন্টারন্যাশনাল টাইম ব্যবহার করেও দেখি একটা ম্যাচ। চলো এখন যদি ধরি আমার এখানে 10টা 37 বাজে ইন্টারন্যাশনাল টাইমে, তাইলে আমি যদি ইন্টারন্যাশনাল টাইমে 10টা 37 বাজে, তাইলে আমার হলো সকাল 10টা। কিন্তু আমি যদি ধরি যে আমার রাত 10টা বাজে, 10টা 37 বাজে, তাইলে আমার ইন্টারন্যাশনাল টাইম হবে 10টা 37, এটা হয়ে যাবে, এটার সাথে 12 যোগ হবে, তাইলে হলো 22টা 37। ঠিক আছে, 22টা 37 হবে। ঠিক আছে, 22টা 37 হবে। চলো আমরা এখন এই ইন্টারন্যাশনাল ম্যাথ ধরে একটা টাইম ধরে ম্যাথ বের করি। 22টা 37, 10টা 37 পিএম মানে হলো 22টা 37 পিএম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মাদাগাস্কারেরটা তাইলে বের করে ফেলি এই সিস্টেমে। মাদাগাস্কারেরটা যদি এই সিস্টেমে বের করে ফেলি, তাহলে 46.9 ডিগ্রিতে আগে কতটুকু হয় এটা আমরা দেখি। ঠিক আছে, তাহলে 0.9 × 60, তাহলে 54 মিনিট। তাহলে 46 ডিগ্রি 54 মিনিট, এইটা হলো মাদাগাস্কারের দ্রাঘিমাংশ। মাদাগাস্কারের দ্রাঘিমাংশ কতটুকু আসছে? 46 ডিগ্রি 54 মিনিট। মাদাগাস্কারের দ্রাঘিমাংশ আসছে 46 ডিগ্রি 54 মিনিট। এখন আমার বাংলাদেশের দ্রাঘিমাংশ আমি কত জানি ভাই? বাংলাদেশের দ্রাঘিমাংশ হলো 90 ডিগ্রি 30 মিনিট। বাংলাদেশের দ্রাঘিমাংশ হলো 90 ডিগ্রি 30 মিনিট। এখন এটা থেকে এটা মাইনাস দিব। কিভাবে মাইনাস দিব? দেখো ভাই, এটা তো বড় নাম্বার, নিচেরটা বড় উপরেরটা ছোট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি কি করলাম, এইখান থেকে এক ধার নিয়ে এইখানে দিয়ে দিলাম। তাহলে এইখানে হয়ে যাবে এখন 45, আর এইখান থেকে যেহেতু এক ধার নিয়ে এখানে বসাই দিছি, তাহলে এইখানে হয়ে যাবে ভাই 90। বুঝছি ভাই ব্যাপারটা? এইখান থেকে এক নিয়ে এইখানে দিয়ে দিছি। আচ্ছা, তাইলে এখন কি হইলো, 90 থেকে আমি আবার 54 বিয়োগ করতে পারতেছি। তাহলে সেটা বিয়োগ করি, কত থাকে ভাই? এখানে থাকবে 6, আর এইখানে থাকবে কত? 5, তাহলে 4, তাহলে 4 আর এখানে 3, তাহলে 36। হ্যাঁ, 36 মিনিট। তাহলে 36 মিনিট থাকে। তাহলে 36 মিনিট বাকি থাকলো। আর এইখানে যেহেতু 46 থেকে আমার এখন 45 হয়ে গেছে, তাহলে আমি এখন এটা নর্মাল ক্যালকুলেশন করব। নর্মাল ক্যালকুলেশন করলে এখানে 45 থেকে 45 ডিগ্রি বাদ দিলেই থাকে ভাই। তাহলে অ্যান্সার হবে 45 ডিগ্রি 36 মিনিট। এখন 45 ডিগ্রি 36 মিনিট, এটারে আমরা কি করব? দুই সাইডেই 4 দিয়ে গুণ করে দিব। এখানে 4 দিয়ে গুণ দিব। 45টা 4 দিয়ে গুণ করলে আসে 180, আর এইখানেও 4 দিয়ে গুণ করব। 36টা 4 দিয়ে গুণ করলে আসে 144। তাহলে ঠিক আছে, 144। এখন 144 তো হয় না ভাই, কারণ কি 60-এর চেয়ে বড়। তাহলে আমরা কি করব ভাই? 60 দিয়ে ভাগশেষটা এখানে লিখবো। 60 দিয়ে যদি ভাগ দেই, ভাগশেষ লিখি, তাহলে এখানে আসবে 24 সেকেন্ড। আর যেহেতু দুইবার ভাগ করা যায়, তাই এখানে আরও 2 মিনিট যোগ হবে। তাহলে এখানে যোগ হবে 182 মিনিট। 182 মিনিট 182 মিনিট 24 সেকেন্ড। তাহলে 182 মিনিট 24 সেকেন্ড কি হবে ভাই? যোগ হবে না বিয়োগ হবে? যেহেতু মাদাগাস্কার বামে, মাদাগাস্কার যেহেতু 46 ডিগ্রি, যেহেতু বামে, তাই বিয়োগ হবে। আমার এখন টাইম আছে কত? 22টা 37। ও আচ্ছা, এখানে 182 মিনিট আছে, এটাকে তো আমার ঘন্টায় পরিমাপ করতে হবে। ঘন্টায় তো আমি নেই। 182 মিনিটকে যদি আমি ঘন্টায় নেই, তাহলে হয় 3 ঘন্টা 2 মিনিট। ভাই এটা অনেক সহজ হিসাব। তাহলে 3 ঘন্টা 2 মিনিট 24 সেকেন্ড টাইম পিছাবে। 3 ঘন্টা 2 মিনিট 24 সেকেন্ড টাইম পিছাবে। 22টার থেকে 3 ঘন্টা বাদ দিলে কত হয় ভাই? আগে আমরা শেষের থেকে শুরু করি। 22টা 37 00, আর এটা হলো এখন 3 ঘন্টা মাইনাস দিব। 22টার থেকে 3 ঘন্টা গেলে হয় হলো বাই 19টা। আচ্ছা, তারপরে 2 মিনিট বাদ দিলে হয় ভাই 35।
এখন ভাই 24, 0 থেকে তো 24 বিয়োগ দিতে পারি না, তাহলে ভাই কি করব, এইখান থেকে 1 নিয়ে যাব, এইখান থেকে 1 নিয়ে যাব, এইখান থেকে 1 নিয়ে যাব, তাহলে এইটা 35 থেকে 34 হয়ে যাবে। এখান থেকে 1 নিয়ে এখানে দিব মনে মনে, তাহলে এইখানে দিলে কত হয়, এখানে হবে 60, কারণ 1 ডিগ্রিতে কত 60 মিনিট। এবার 60 থেকে 24 বাদ দিব, 24 বাদ দিলে থাকবে 36, তাহলে এইটাই অ্যান্সার ভাই, এইটাই অ্যান্সার। 19টা 34 মিনিট 36 সেকেন্ড, এইটাই অ্যান্সার ভাই, এইটাই অ্যান্সার আমাদের। তাহলে 19টা 34 মিনিট 36 সেকেন্ড, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি, প্রায় শেষ হয়ে গেছে। হায় হায়, 19টা 34 মিনিট 36 সেকেন্ড, 19টা 34 মিনিট 36 সেকেন্ড, 19টা 34 মিনিট 36 সেকেন্ড শেষ। এটা আমার আর এমপিএম লেখা লাগবে না, কারণ আমি এটা ইন্টারন্যাশনাল টাইমে লিখছি। আচ্ছা, বাকি দুইটা তোমাদের অ্যাসাইনমেন্ট, এটা তোমরা নিজেরা বের করবা, এবং আমি চাই তোমরা সবাই ফাটায় কমেন্ট বক্সে তোমাদের সবার অ্যান্সারগুলা বের করো। আমি চাই তোমরা এটা নিজে বের করো, দেখার কিছু নাই ভাই, সব দেখাই দিছি ভাই। তোমাদের সব রকমভাবে সব কিছু উদাহরণ সহ, ছোট নাম্বার হইলে বড় নাম্বার হইলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে সব দেখাই দিছি। তোমরা জাস্ট এটা করবা, অ্যান্ড করে তোমরা জাস্ট কমেন্ট বক্সে জানিয়ে দিবা। না পারলে কোনো সমস্যা না ভাই তো আছি ভাই, তোমাদের সব সলিউশন দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো তোমরা এই পর্যন্ত করে কোনো সমস্যা ফেস করলে আমাকে জানাও, আমি আছি তোমাদের সাথে। আর এরকম কোয়ালিটিফুল কন্টেন্ট পেতে তোমরা লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্স চেক করো। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আমাদের সবার পরিবারে এমন কোনো না কোনো আত্মীয় স্বজন থাকেন যারা দেশের বাইরে থাকেন। তোমরা কি তাদের সময় বের করতে পারবা? অর্থাৎ তাদের এখন কয়টা বাজে সেটা কি বের করতে পারবা? গত সেশনে আমরা দেখেছি কিভাবে একটা দেশের বা একটা জায়গার অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দেওয়া থাকলে আমরা সেই জায়গার সময় বের করতে পারি। আমরা এটাও জানি যে আমাদের অক্ষাংশের এখানে জরুরি নেই, খালি দ্রাঘিমাংশ থাকলেই আমরা সেই জায়গার সময় বের করে ফেলতে পারি। চলো আমরা আগাই, আমরা দেখি আজকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি সাদিদ আছি তোমাদের সাথে হাউকেনস্টাইনে, থাকবো এই পুরো কোর্স জুড়ে। চলো শুরু করা যাক। আজকে আমাদের পঞ্চম সেশনের কি বলা হয়েছে আমরা সেটা ভালো করে দেখব। আমাদের যেহেতু পরিযায়ী পাখিদের নিয়ে কথা হচ্ছে, আমরা পরিযায়ী পাখিদের নিয়ে আর কি বলা হয়েছে সেটা চলো খেয়াল করি। এখানে বলা হয়েছে পৃথিবীর মানচিত্র নিয়ে ভাবতে ভাবতে পরিযায়ী পাখিদের কথা ভুলে যাওনি তো? পরিযায়ী পাখি ভ্রমণের পথ সম্পর্কে জানার কয়েকটি উপায় আছে। তার মধ্যে খুবই কার্যকর একটা উপায় হলো এই পাখিদের গায়ে একটা ছোট্ট ডিভাইস সংযুক্ত করে দেওয়া। ছোট্ট ডিভাইস বলতে কি বোঝানো হচ্ছে? ছোট্ট ডিভাইস বলতে এখানে বোঝানো হচ্ছে যে জিপিএস ট্র্যাকিং সহ যে কোনো একটা ডিভাইস, যেটার মাধ্যমে আমি যদি ওই পাখিটাকে ওই জিপিএস ডিভাইসটা দিয়ে লাগাই দেই অথবা ওই পাখিটার গায়ে লাগাই দেই, তাইলে কি হবে, ওই পাখিটা যেই সকল এরিয়া দিয়ে যাবে সেইখান থেকে আমার জিপিএস সিগন্যালটা স্যাটেলাইটে সিগন্যাল পাঠিয়ে আমার রিসিভার বা যেই ডিভাইসের মাধ্যমে আমি ডাটা পেতে চাচ্ছি ওই ডিভাইসে ইনপুট দিয়ে দিবে। তাহলে কি হবে, পাখিটা যেই সব জায়গা দিয়ে গেছে পৃথিবীর উপর দিয়ে সেই সকল জায়গা আমার ম্যাপে বা আমার একটা 3D মডেলে আমি সেই সব জায়গা দেখতে পারবো। আচ্ছা, এই একটা ছোট্ট ডিভাইস সংযুক্ত করে দেওয়া যায় যার মাধ্যমে পাখিটি কখন কোথায় আছে তা জানা যায়, এবং এটা প্রায় রিয়েল টাইমে জানতে পারবো। অর্থাৎ খালি স্যাটেলাইটে যাইতে আর আসতে যে সময়টুকু লাগে খুবই ক্ষুদ্র, এই সময়টুকু আমরা দেরি হবে আমাদের জানতে। আচ্ছা, আর এই পাখিদের যাত্রা সম্পর্কে অনুসন্ধান করতে দিয়ে বিজ্ঞানীরা কি পাইছেন? খুব চমৎকার কিছু তথ্য পাইছেন। চলো দেখি কি লেখছে সেই তথ্যগুলা। পরের পৃষ্ঠায় দেখানো, তোমরা সবাই বই নিয়ে বসছো, বই নিয়ে না বসলে কিন্তু আমরা আমাদের পড়া ইফেক্টিভ করতে পারবো না। আচ্ছা, পরের পৃষ্ঠায় দেখো কি বলছে। পৃথিবীর মানচিত্রে পরাজয়ী পাখিদের প্রধান যাত্রাপথগুলো দেখানো হয়েছে, সেগুলো লক্ষ্য করতে বলছে। এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা কাছ দিয়ে কোন পথগুলো গেছে সেগুলো খেয়াল করেছো? নামগুলো নিচে লিখে রাখো। তাইলে আমরা আগে পথটা দেখি। এই দেখো, এইখানে অনেকগুলা পরিযায়ী পাখিদের পথ দিছে, অর্থাৎ যেই সকল পথ দিয়ে পরিযায়ী পাখিরা আসলে ভ্রমণ করে। এখন দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখো
সবগুলা পথই কিন্তু অনেক বড়, অনেক বিশাল। মানে এত বিশাল পথ তারা কিভাবে পাড়ি দেয় আমার আসলে জানা নাই। দেখো এইখানে যেই পথটা দিছে লাল কালারের যেই পথটা, অর্থাৎ মাঝখানে যে এই পথটা, আমি আবার দাগাই, হ্যাঁ এই পথটা তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, তাহলে দেখো এই যে এই পথটা ঠিক বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে গেছে। ঠিক আছে, এখন যেহেতু বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে গেছে, তাইলে এই পথটা আমরা একটু ভালো করে দেখব। অন্যান্য পথগুলোও দেখি চলো। বাংলাদেশের কাছ দিয়ে আর কি কি পথ গেছে দেখো, সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে যেটা, সেটাও কিন্তু বাংলাদেশে একবারে ক্লোজ গেছে, অর্থাৎ মায়ানমারের পাশ দিয়ে চলে গেছে, সিলেটের এইদিকে লাগতেও পারে, আমার আসলে আইডিয়া নাই, মনে হয় না লাগছে, কিন্তু দেখো বাংলাদেশের খুব কাছ দিয়ে গেছে। আবার কি, আবার ইস্ট আফ্রিকান অ্যান্ড ওয়েস্ট এশিয়ান ফ্লাইওয়ে যেটা, ওয়েস্ট এশিয়ান অ্যান্ড ইস্ট আফ্রিকান, অর্থাৎ এইটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার উপর দিয়ে গেছে। তাহলে ইন্ডিয়ার উপর দিয়ে কিন্তু দেখো দুইটা ফ্লাইওয়ে গেছে, একটা হলো ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে, আর আরেকটা হলো এই যে ওয়েস্ট এশিয়ান ইস্ট আফ্রিকান ফ্লাইওয়ে। হ্যাঁ, এখন দেখো এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেইটা হলো এইখানে যেই পাখিগুলা এই ফ্লাইওয়ে দিয়ে, অর্থাৎ এই লাল কালারের ফ্লাইওয়ে দিয়ে যারা ভ্রমণ করতেছে, তারা দেখো কতগুলা দেশের বা মহাদেশের উপর দিয়ে যাচ্ছে। প্রথমে যদি তোমরা খেয়াল করো, এইটা কিন্তু রাশিয়া, তাইলে এইটা এখান থেকে শুরু হয়, তাহলে তারা রাশিয়া থেকে ধরলাম আসা শুরু করে। এখানে এক্স্যাক্ট দেওয়া নেই কোথা থেকে যাত্রা শুরু করে, কিন্তু দেখছো একটা একটা লুপ। লুপ মানে কি, এইটা তারা প্রত্যেক বছরই ফলো করে, অর্থাৎ এই পথ দিয়ে এসে যেই পথে আসে সেই পথে ঘুরে যায় না, বরঞ্চ আরেকটা পথ দিয়ে সুন্দর করে বৃত্তাকার পথে ঘুরে যায়। বৃত্তাকার বলতে আমি বোঝাচ্ছি যে কোনো কমন পয়েন্ট নাই, অর্থাৎ তারা যেই পথ দিয়ে আসে সেই পথ দিয়ে যায় না, যেই পথ দিয়ে আসে তার চেয়ে অন্য কোনো একটা পথ চুজ করে সেদিক দিয়ে ঘুরে ঘুরে চলে যায়। এটা আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করে, যেইখানে আমরা জানি যে আমাদের সিজনাল চেঞ্জ আসে, অর্থাৎ আমাদের সিজনের চেঞ্জ আসে, তো যেই সকল সময়ে যে সকল ওয়েদার ওদের জন্য পারফেক্ট, ওরা ওইদিকে আস্তে 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 মুভ করতে থাকে। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে কি অবস্থা হয় পরিযায়ী পাখিদের। তো এই পরিযায়ী পাখিগুলা রাশিয়া থেকে ধরলাম যাত্রা শুরু করে, যাত্রা করতে করতে তারা দেখো এই দিক দিয়ে বাংলাদেশ আসে, তাহলে এইটা পুরাটা গেল এশিয়া মহাদেশ। এরপরে তারা আস্তে আস্তে এই দিক দিয়ে যায়, এই যে দেখো এইখানে কিন্তু তাদের সাগর পাড়ি দিতে হচ্ছে, খালি সাগরই না, মহাসাগর, ভারত মহাসাগর তারা পুরোটা পাড়ি দিল। আচ্ছা, দেওয়ার পরে দেখো তারা অস্ট্রেলিয়া মহাদেশের উপর দিয়ে চলে গেল। অস্ট্রেলিয়া মহাদেশের উপর দিয়ে তারা এইদিকে আরো যায়, যাওয়ার পরে এই যে মহাসাগরটা আছে, এটাকে আমরা সবাই জানি বলে প্রশান্ত মহাসাগর, সবচেয়ে বড় মহাসাগর। হ্যাঁ, এই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে তারা কোথায় যায়, তারা আবার যায় হলো এই জায়গাটা। অ্যান্ড এই জায়গাটা তোমরা যদি ভালো করে জানো, এটা জানো যে উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে, তাহলে উত্তর আমেরিকা মহাদেশ হয়ে তারা আবার ঘুরে এসে রাশিয়ায় আসে। তার মানে দেখো তারা মোটামুটি 3টা মহাদেশ কভার করতেছে এবং ভালোভাবে কভার করতেছে। অ্যান্ড এই যে ডিস্টেন্সটা তারা কভার করলো, এটা কিন্তু হিউজ। এইটা আসলে অনেক হিউম্যানও কভার করে না এক বছরে, বেশিরভাগ হিউম্যানই কভার করে না অ্যাকচুয়ালি, তারা যেই পরিমাণ ডিস্টেন্স কভার করছে। ওকে, চলো আমরা পরে কি লেখছে সেটা দেখি। আচ্ছা, আমরা তাইলে কোন কোন ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে এটা লিখে ফেলি। এটা গেছে বাংলাদেশের উপর দিয়ে, প্রথমে গেছে কোনটা, ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে, তাহলে এটা লিখে ফেলবো। তাহলে এটা হবে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে। ঠিক আছে, ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে গেছে। আর বাংলাদেশের কাছ দিয়ে আরেকটা কোন ফ্লাইওয়েটা গেছে, সেইটা হলো কোনটা গেছে, এই যে এটা গেছে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে, এটাও বাংলাদেশের খুব কাছ দিয়ে গেছে। ঠিক আছে, বাংলাদেশের খুব কাছ দিয়ে গেছে কোনটা, সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে, এটা হলো গিয়া উপর দিয়ে গেছে, আর এটা হলো কাছ দিয়ে গেছে, সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। ঠিক আছে, চলো আমরা এবার আগাই। এখানে কি লিখছে, মানচিত্রে যে কয়েকটি ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে তা পৃথিবীর মানচিত্র কিংবা গ্লোব বা তোমাদের তৈরি মডেলের সঙ্গে মিলিয়ে দেখো। অর্থাৎ গত সেশনে আমরা যে গ্লোবটা
বা মডেলটা বানিয়েছি বা যে মডেলটা নিয়ে আমাদের কাজ করছি সেই মডেলের উপর এটা দেখতে বলছে যে কোন কোন দেশের উপর দিয়ে গেছে। এক একটা ফ্লাইওয়ে ধরে কি বিশাল লম্বা পথ এই পাখিরা পাড়ি দেয়, ভেবে দেখেছো? খুবই অ্যামেজিং ব্যাপার। এত এত পথ যে তারা কিভাবে পাড়ি দেয় এটা আসলেই একটা মিরাকেল। শুধু ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে দিয়ে এখন পর্যন্ত তথ্য মতে 250 প্রজাতির, কত প্রজাতির ভাই? 250 প্রজাতির, এটা ইম্পর্টেন্ট, 250 প্রজাতির, প্রায় 250 রকম, মানে 250টা না কিন্তু ভাই, 250 রকমের বার্ড, প্রায় 5 কোটি পাখি ভাই। কত পাখি? 5 কোটি, মানে 50 মিলিয়ন, 50 মিলিয়নে 5 কোটি হয়, ঠিক আছে, চলাচল করে। এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আর কোন দেশের উপর দিয়ে গেছে লিখে রাখো। বাংলাদেশ সহ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে? আমরা প্রথমে দেখলাম যে এটা গেছিল কোন দেশে? ইন্ডিয়ার উপর দিয়ে গেছে, ইন্ডিয়ার উপর দিয়ে গেছে। এরপরে এটা রাশিয়ার উপর দিয়ে গেছে। এরপরে আমরা ম্যাপটা দেখি, গুগল ম্যাপ। গুগল ম্যাপ দেখলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ওকে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে বের হই। ওকে, এখন যেটা করব এটা হলো আমরা বাংলাদেশের যে পয়েন্ট অফ ভিউ আছে এই পয়েন্ট অফ ভিউ এর থেকে এটা মিলাই দেখব, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ফ্লাইওভারটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, তার মানে এটা উপরে যেহেতু গেছে তার মানে ইন্ডিয়ার উপর দিয়েও গেছে, ঠিক আছে? ইন্ডিয়ার উপর দিয়ে যদি যায় তাহলে এটা ভুটানের উপর দিয়েও গেছে, ভুটানের উপর দিয়ে গেলে এটা তিব্বতের উপর দিয়ে গেছে, ঠিক আছে? তিব্বতের উপর দিয়ে গেছে, এই যে ভুটানে তিব্বত হয়ে সেটা কই গেছে? সেটা চায়না, চায়না, হ্যাঁ চায়না, চায়না হয়ে রাশিয়া হয়ে, রাশিয়া হয়ে এদিকে গেল, এদিকে যাইতে 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 সে কিন্তু আমেরিকাতে গেছে। খেয়াল করছো তোমরা? সে কিন্তু আমেরিকাতে ঢুকে গেছে। আমেরিকার কোথায় ঢুকছে? মেবি আলাস্কাতে ঢুকছে। চলো আমরা দেখি এটা কোথায়। হ্যাঁ, এটা কিন্তু আমেরিকা, এটা আমেরিকা, তাহলে আমেরিকার আলাস্কাতে ঢুকছে। হ্যাঁ, তাহলে চলো আমরা লিখি তাহলে কোন কোন দেশে গেছে। ভুটানে গেছে ভাই, চায়নাতে গেছে ভাই, ভুটানে গেছে, চায়নাতে গেছে, অস্ট্রেলিয়া মহাদেশের পাশ দিয়ে গেছে, অস্ট্রেলিয়ার পাশ দিয়ে গেছে, অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড এটার পাশ দিয়ে গেছে, আর গেছে আমেরিকার। তাহলে মোটামুটি অনেকগুলা দেশ, দেখো অনেকগুলা দেশ এটার উপর দিয়ে চলে গেছে। কোন ফ্লাইওভারটার কথা বলতেছি আমরা? আমরা কিন্তু ভাই কথা বলতেছি এই যে আমরা লেখছি যে এটা একটু আগে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে, ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে এটার কথা বলতেছি। আচ্ছা চলো আমরা আগাই। সারা পৃথিবীতে অজস্র পাখি পরিযায়ন করে, তবে তাদের এই পরিযায়নের একটা সাধারণ প্যাটার্ন আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই পরিযায়ী পাখিরা শরৎ হেমন্তের দিকে দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে, অর্থাৎ যখন শরৎকাল হয় অর্থাৎ শীত আস্তে আস্তে আসতে থাকে তখনই তারা দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে, অর্থাৎ উত্তরের পাখিগুলো দক্ষিণের দিকে আসতে থাকে। আচ্ছা, বসন্তে তারা আবার উত্তরের দিকে যাত্রা শুরু করে, অর্থাৎ শীত শেষ হয়ে যখন বসন্ত হয়ে যায় তখন তারা কোন দিকে আবার যায়? উত্তরের দিকে চলে যায়, অর্থাৎ দক্ষিণ থেকে তারা উত্তরের দিকে যাত্রা করে। গ্রীষ্মে উত্তরের অঞ্চলগুলোতেই তারা বাসা বাঁধে, অর্থাৎ গ্রীষ্মকালে তারা উত্তর অঞ্চলে বাসা বাঁধে এবং প্রজনন করে। তবে বাংলাদেশে যেসব পরিযায়ী পাখি আমরা দেখি তারা অনেকেই শুধু শীতকালেই আসে এমন নয়,
অনেকে শীতের বেশ কয়েক মাস আগেই এসে শীতের সময়ও আরো দক্ষিণে চলে যায়। অর্থাৎ কিছু পাখি আছে যারা শীতকালে এসে বাংলাদেশে থাকে না, তারা শীতের অনেক আগে আসে, আসার পরে শীত আসার আগেই, বাংলাদেশে শীত আসার আগেই তারা আরো দক্ষিণের দিকে চলে যায়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে সব অতিথি পাখি আসলে শীতকালে আসবে না, কিছু পাখি থাকবে যারা শীতের আগে চলে আসবে এবং তারা কি করবে, শীত শুরু হওয়ার আগেই তারা চলে যাবে। অর্থাৎ ওই যে শীতের আগে যে টেম্পারেচার, ওই টেম্পারেচারটা তার কাছে মানে মোর সুইটেবল। এই জন্য আমাদের যেহেতু শীত আসা শুরু করে, অর্থাৎ আস্তে আস্তে ঠান্ডা বাড়তে থাকে, সে তখন কি করে, আস্তে আস্তে দক্ষিণের দিকে চলে যায়। কোথায় আবার ওই টেম্পারেচারটা আছে সেই দিকে চলে যায়। ওকে, এখন দেখো পাখিদের এই পরিচয়নের কারণ কি, সত্যি বলতে তা এখনো নিশ্চিত করে জানানো যায়নি। অর্থাৎ পাখিগুলা কেন এক জায়গা থেকে অন্য জায়গা যায়, এটার এক্স্যাক্ট কারণটা আমরা এখনো জানতে পারিনি। তবে ধারণা করা হয় খাদ্যের প্রাচুর্যের খোঁজে, অর্থাৎ খাবারের খোঁজে কিংবা তীব্র শীত থেকে বাঁচতে পাখিরা এই পরিচয়ন করে। পৃথিবীর কোন এলাকার ভূমিরূপ বা জলবায়ু কেমন হবে তা জানলে এই বিষয়টাই কিছুটা ধারণা করা যায়। পরের পৃষ্ঠায় মানচিত্রটি দেখো, এখানে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চল চিহ্নিত করা আছে। প্রধান প্রধান ভৌগোলিক অঞ্চলগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নাও। পরের সেশনে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আমরা নেক্সট সেশনে এটা নিয়ে পড়বো। এর আগে চলো আমরা এই ব্যাপারটা দেখি। এইটা হলো পরিযায়ী পাখিদের লাইফ সাইকেলের বলা যায়। এটা আসলে লাইফ সাইকেল না, ইয়ার সাইকেল। ইয়ারে তারা কখন কি করে। আচ্ছা দেখো, তারা গ্রীষ্মকালে প্রজনন করে। গ্রীষ্মকালে তারা থাকে কই, তারা থাকে উত্তরে ভাই, তারা থাকে উত্তরে। তার মানে উত্তরে যখন গ্রীষ্মকাল হয় তখন তারা কি করে, প্রজনন করে। আচ্ছা, শরৎ আসার সময় তারা আস্তে আস্তে কোন দিকে আসে, দক্ষিণের দিকে। অর্থাৎ উত্তরে যখন শরৎ চলে আসছে তখন তারা আস্তে 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 দক্ষিণে চলে যায়। এন্ড দক্ষিণে যাইতে 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 তারা আসলে আস্তে আস্তে কমফোর্টেবল যেই টেম্পারেচারটা থাকে ওইটার কাছাকাছি টেম্পারেচারই মেনটেন করতে পারে, এই জন্যই তারা আসলে যায়। আচ্ছা, যদি তারা দক্ষিণে আস্তে আস্তে চলে যেতে থাকে, তার মানে শীতকালটা তারা কোথায় স্পেন্ড করে, তারা কিন্তু দক্ষিণে স্পেন্ড করে। শীতকালটা ভাই কোথায় স্পেন্ড করে, দক্ষিণে। এবার শীত শেষ হয়ে গেল, চলে আসলো বসন্ত, তারা কি করবে, আস্তে আস্তে আবার যেহেতু এই দক্ষিণে আস্তে আস্তে গরম পড়তে থাকে, এর জন্য তারা আবার উত্তরে চলে যায়। কেন, কারণ উত্তরে ঠান্ডা, এই জন্য তারা আবার গ্রীষ্মকালটা উত্তরে কাটানোর জন্য কি করে, চলে যায় উত্তরের দিকে, আবার চলে যায়, ওইখানে আবার প্রজনন করে। এভাবেই তাদের লাইফ সাইকেল চলতে চায়। তাহলে আমরা এই সেশনে জানতে পারলাম পরিযায়ী পাখিরা কোন কোন পথ দিয়ে চলে যায়, অর্থাৎ যাওয়া আসা করে, যাতায়াত করে, এবং তারা কখন কোন পথ দিয়ে যাতায়াত করে। অর্থাৎ একটা পরিযায়ী পাখি সে উত্তরের হলে কখন সে দক্ষিণের দিকে যায় সেটা আমরা খুব ভালো করে জানতে পারছি, এবং দক্ষিণে যাওয়ার পরে কখন সে আবার উত্তরে ব্যাক করে সেটা আমরা খুব ভালো করে জানতে পারছি। এটা আমরা খুব ভালোভাবে নোট করে নেব। ওকে, চলো আমরা এবার আগাই।